দরজা খুলে দিতে সে দেখতে পেল এলোমেলো অবস্থায় দাঁড়িয়ে থাকা শুভ্রকে। চুল এলোমেলো হয়ে আছে, স্যুটটা কাঁধের একপাশে ঝোলানো, শার্টের কয়েকটা বোতাম খোলা। খুবই অগোছালো লাগছে তাকে দেখতে। রোদেলা অবাক হয়ে তাকে দেখছে। এত পরিপাটি মানুষটার হঠাৎ এমন অগোছালো অবস্থায় কিভাবে হলো? তার এসব ভাবনার ছেদ ঘটলো যখন শুভ্র ধমক দিয়ে বলল, এত সময় নিলে কেন দরজা খুলতে? এত সময় কই নিলাম, সাথে সাথে তো দরজা খুললাম। হোয়াট এভার, সামনে থেকে সরো। আম্মু কোথায়? আম্মু, আম্মু। মাকে ডাকতে ডাকতে সে ভেতরে ঢুকলো। রোদেলা পেছন থেকে ঝাড়ি মেরে বলল, মা বাসায় নেই, মা বাবা দুজনেই তাদের ফ্রেন্ডের বাসায় গেছে বেড়াতে, কাল ফিরবে। শুভ্র কিচ্ছু বলল না, গটগট করে হেঁটে দোতলায় চলে গেল নিজের রুমে। রোদেলা একা একা দাঁড়িয়ে ভাবতে লাগলো, কি হলোটা কি এই পাগলের? ভাবসাব তো কিছুই বুঝতে পারছি না। শুভ্র বিছানার এক কোণে বসে ল্যাপটপে কাজ করছিল। তখন রোদেলা রুমে ঢুকে তাকে দেখে আর কিছুই বলেনি। সোজা এগিয়ে এসে বিছানায় বসতে যাচ্ছিল, কিন্তু তখন শুভ্রর কথায় সে থেমে গেল। ওয়েট, কি করছো তুমি? আমার ঘুম পেয়েছে, ঘুমাবো আমি। তুমি এখানে ঘুমোতে পারবে না। এখানে ঘুমোতে পারবো না? তাহলে কোথায় ঘুমাবো আমি? ব্যালকনিতে ঘুমাবে, কারণ আমি তোমার সাথে বেড শেয়ার করতে চাই না। চরম বিস্মিত হলো রোদেলা। তারপর অবিলম্বে বুঝতে পারলো শুভ্রর এমন আচরণের কারণ। সেও দুর্বল না হয়ে বলল, বেশ ঠিক আছে, আমার সাথে বেড শেয়ার করতে হবে না, কিন্তু তাই বলে আমি ব্যালকনিতে কেন ঘুমাতে যাব? অন্য রুমে গিয়ে ঘুমাবো। বাড়ির আর কোথাও তোমার জন্য জায়গা নেই, তোমার ব্যালকনিতেই ঘুমাতে হবে। আর যদি তুমি সেখানে না ঘুমাও তাহলে আমি ঘুমাবো সেখানে। আশ্চর্য, ব্যালকনিতেই কেন ঘুমাতে হবে? সোফায় ঘুমালেই তো হয়। আমি সোফাতেই যাচ্ছি। তুমি ব্যালকনিতে না ঘুমালে আমি ওখানে ঘুমাবো। তুমি নিশ্চয়ই তাই চাচ্ছ। না, আমি তা চাচ্ছি না, কিন্তু আপনি যে খুব করে চাচ্ছেন যাতে আমি ব্যালকনিতে ঘুমাই তা বুঝতে পারছি। ঠিক আছে, আপনার মনোবাসনা পূর্ণ করে স্বামীর আজ্ঞা পালন করব আমি, বাধ্য স্ত্রীর মতো। তাতে আপনি খুশি? শুভ্র কিছু না বলে মুখ ঘুরিয়ে নিল। রোদেলা বালিশ নিয়ে ব্যালকনিতে গিয়ে সেখানটার ছোট্ট গদিতে গিয়ে শুয়ে পড়ল। কিছুতে ঘুমোতে পারছে না শুভ্র, শুধু এপাশ ওপাশ করছে। বুকের ভেতরটা খুব ছটফট করছে তার, কিছু একটা মিসিং লাগছে। চোখ খুলে সে বিড়বিড় করতে লাগলো একা একা, কেন এমন লাগছে আমার? সে এই পানিশমেন্ট ডিজার্ভ করে। কেন এমন করেছিল সে তখন? এখন তো একটু শাস্তি পেতেই হবে। কিন্তু রোদ ওখানে ঘুমাবে কিভাবে? না না, আমি বাড়াবাড়ি করে ফেলেছি, এক্ষুনি ওকে রুমে নিয়ে আসতে হবে। সাথে সাথেই বিছানা থেকে উঠে চলে গেল সে ব্যালকনিতে। দেখতে পেল রোদেলা খুব শান্ত হয়ে বেঘরে ঘুমোচ্ছে। ওয়াও, কি সুন্দর ঘুমাচ্ছেন ম্যাডাম। আর আমি তার চিন্তায় ঘুমোতে পারছি না। ঠিক আছে, আপনি ঘুমান এখানে, আমি বিছানায় গিয়ে আরাম করে ঘুমাবো এখন। কথাটা বলে সে চলে যাচ্ছিল, কিন্তু আবার ফিরে তাকালো রোদেলার দিকে। ঘুমন্ত রোদেলাকে বাচ্চার মতো নিষ্পাপ লাগছিল দেখতে। শুভ্র তার পাশে বসে পরখ করে দেখতে লাগলো নিজের স্ত্রীকে। মুগ্ধতায় চোখে মুখে হাসি ফুটে উঠল তার। রোদেলার কপালে পড়ে থাকা চুলগুলো সরিয়ে দিয়ে বলল, মাশাল্লাহ, অপূর্ব সুন্দর তুমি রোদ না। আমি আমার ওয়ান অ্যান্ড অনলি সুন্দরী বউকে ছাড়া কিছুতেই ঘুমোতে পারবো না। তাকে আলিঙ্গনে না নিয়ে ঘুমোতে পারবো না আমি। আই নিড হার। সহসাই কোলে তুলে নিল সে রোদকে। তার মুখের দিকে একবার চেয়ে বলল, তোমাকে নিজের থেকে দূরে সরিয়ে থাকতে পারবো না আমি রোদ। তুমি আমার থেকে দূরে যেতে পারবে না কখনো। আমি যেতে দেব না। আমি আমার আচরণের জন্য খুবই সরি, কিন্তু আমি তোমার পাশে অন্য কাউকে সহ্য করতে পারবো না, কিছুতেই না। শুভ্র রোদেলাকে কোলে নিয়ে আবার রুমে এসে বিছানায় শুয়ে দিল। তারপর সেও পাশে শুয়ে রোদেলাকে নিজের বুকে টেনে নিয়ে শক্ত করে জড়িয়ে ধরে বলতে লাগলো, আমি ঠিক এভাবেই শক্ত করে তোমাকে জড়িয়ে ধরে রাখবো নিজের জীবনের সাথে আজীবন। একদম ছাড়বো না তোমায়। হ্যাঁ, আর আমি দম আটকে মরে যাব। হালকা করে ধরুন, নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে আমার। শুভ্র চোখ বন্ধ করেছিল, কিন্তু রোদেলার কথা শুনে চমকে তাকালো তার দিকে। তাড়াহুড়ো করে সে রোদেলাকে ছেড়ে উঠে লাইট অন করে দিল। রোদ, লাইট অন করেছেন কেন? ভয় পেয়েছেন? ভূত দেখেছেন? ঘুম ঘুম চোখে তাকিয়ে আছে সে শুভ্রর দিকে। শুভ্র বড় বড় চোখে বিস্ময় নিয়ে তাকিয়ে বলল, না ভয় পাইনি, একটু চমকে গেলাম। চমকানো শেষ হলে লাইটটা অফ করে দেবেন, আমার ঘুমোতে অসুবিধা হচ্ছে। না না, আমি এক্ষুনি অফ করে দিচ্ছি। বাধ্য ছেলের মতো সে লাইট অফ করে এসে আবার রোদেলার পাশে শুয়ে পড়ল। শুভ্র রোদেলার পাশে শুয়ে মুখোমুখি হয়ে এক দৃষ্টে তাকিয়ে আছে। রোদেলা চোখ বন্ধ করে হঠাৎ বলে উঠল, এভাবে ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকবেন না, আমার ঘুমোতে অসুবিধা হচ্ছে। শুভ্র ভুরু কুঁচকে জিজ্ঞাসা করলো, লাইট অফ করতে বলেছে, অফ করেছি, কিন্তু এখন তাকিয়ে থাকতে নিষেধ করছো, সেটা মানতে পারবো না। কেন? মাই উইশ। আমি আমার বউকে ড্যাব ড্যাব করে তাকিয়ে দেখবো নাকি ফ্যালফ্যাল করে তাকিয়ে দেখবো, সেটা আমার ব্যাপার। তোমার ঘুম, তুমি ঘুমাও। রোদেলা মুস্কি হেসে চোখ মেলে তাকালো শুভ্রর দিকে। শুভ্র চাপা হাসলো। শুভ্রর কপালে এলোমেলো পড়ে থাকা চুলগুলোতে হাত বুলিয়ে দিল রোদেলা। আবেশে চোখ বুজে এলো শুভ্রর। অতি মিষ্ট কণ্ঠে রোদেলা বলল, 1 সপ্তাহ হয়নি আমাদের বিয়ে হয়েছে, আর এখনই আপনি আমাকে ছাড়া ঘুমোতে পারেন না? আমাকে আপনার থেকে কখনো দূরে সরিয়ে রাখতে পারবেন না, তাহলে কেন আমাকে ব্যালকনিতে পাঠিয়েছিলেন? শুভ্র চোখ খুলে তাকালো রোদেলার দিকে। রোদেলার হাতটা টেনে নিয়ে তার বুকের উপর রেখে চাপা কণ্ঠে বলল, যেদিন তোমাকে আমার স্ত্রী হিসেবে কবুল করেছি সেদিন থেকে তুমি আমার জীবন, আমার মন প্রাণ ভেতর বাহির সবখানেই তোমার জায়গা। আমার অর্ধাঙ্গিনী তুমি, তাই আমার সবকিছুতেই অর্ধেক অংশীদার তুমি। তোমাকে ছাড়া আমার কিভাবে চলবে বলো?
তুমি আমার সব কথাই শুনেছো তাই না? তাহলে নিশ্চয়ই এটাও শুনেছো যে কেন তোমায় ব্যালকনিতে শুতে বলেছি। শুনেছি, কিন্তু শোনার আগে আমি বুঝেছিলাম আপনি এমন কেন করেছেন আমার সাথে। আসলে আমিও আপনার উপর খুব রেগেছিলাম। কাল রাতে আপনিও আমার সাথে খুব খারাপ আচরণ করেছেন, সেজন্য তার রিভেঞ্জ নিতেই আমি এমনটা করেছি, ব্যাস। তাছাড়া আর কিছুই না। জিশান আর আমার মাঝে অন্য কিচ্ছু নেই, শুধুই বন্ধু আমরা, বিশ্বাস করুন। শুভ্র রোদেলার হাতের পৃষ্ঠে চুমু খেয়ে অপারক কণ্ঠে বলল, আই এম সো সরি সানশাইন। আমি একদম নিজের মধ্যে ছিলাম না, এত রাগ হচ্ছিল যে নিজেকে কন্ট্রোল করতে পারিনি, আর তোমার সাথে মিসবিহেভ করে ফেললাম। আমি ইচ্ছে করে এমনটা করিনি। তুমি তখন ওই ছবিটা নিয়ে আমাকে এত প্রশ্ন করছিলে, জোর করছিলে আমাকে, তাই কি? আমি আপনার স্ত্রী, আপনিই বললেন আপনার সবকিছুর অর্ধেক অংশীদার আমি, তাহলে আপনার সবকিছুই আমার জানা প্রয়োজন, তাই না? আপনি খুব সহজেই সবকিছু বলে দিতে পারেন আমার কাছে। আপনার এবং আমার দুজনেরই সেই অধিকার আছে, তাও আপনি তখন সেই বিষয়টা এড়িয়ে যাচ্ছিলেন। এতে কি আমার রাগ হবে না, জেদ হবে না? আপনি আমাকে অন্য কারোর সাথে দেখলে রেগে যান, কষ্ট পান, তেমনি আমিও কষ্ট পাচ্ছি, কারণ আপনি আমার থেকে এই বিষয়টা লুকিয়ে যাচ্ছেন। আমি তোমাকে কষ্ট দিতে চাইনি রোদ, আমি শুধু ভয় পাচ্ছিলাম এই ভেবে যে তুমি হয়তো আমায় ভুল বুঝবে সত্যিটা জানলে। কিন্তু আমার তো কষ্ট হচ্ছে, মনে হচ্ছে আমি আপনার বউ না, আপনি আমাকে ভালোবাসেন না। শুভ্র উঠে বসে পড়ল সাথে সাথেই। রোদেলা এবার কিছুটা কঠিন স্বরে বলল, আপনি যদি সত্যি আমাকে না বলেন তাহলে আমি এক্ষুনি চলে যাচ্ছি আমার বাবার বাসায়। কথাটা বলে রোদেলা বিছানা ছেড়ে চলে যাচ্ছিল রুম থেকে। শুভ্র ছুটে গিয়ে পেছন থেকে তার হাত টেনে ধরে নিজের সাথে মিশিয়ে নিল তাকে। শুভ্রর বুকে মাথা রেখে চোখ বন্ধ করে আছে সে। শুভ্র তাকে শক্ত করে জড়িয়ে ধরে অস্থির কণ্ঠে বলতে লাগলো, কোথাও যাবে না তুমি আমায় ছেড়ে, একদম না। আমি সব বলছি তোমায়, কিন্তু তার আগে তোমায় প্রমিস করতে হবে আমায় ভুল বুঝবে না তুমি। প্রমিস করলাম, আপনি বলুন। রোদেলাকে তার আলিঙ্গন থেকে মুক্ত করে সে ধীরে ধীরে গিয়ে বসলো বিছানায়। মাথা নিচু করে আছে সে। রোদেলাও আগ্রহ নিয়ে তার পাশে গিয়ে বসলো। শুভ্র বলতে শুরু করলো, তুমি ঠিকই ধরেছিলে রোদ, ছবির মেয়েটা আমার এক্স গার্লফ্রেন্ড, ভালোবাসতাম তাকে। ও এক্স, ডোন্ট ওয়ারি, আপনার প্রেজেন্ট আপনার সামনে, আপনার পাশেই আছে, আপনি বলুন নির্দ্বিধায়। সেও আমাকে ভালোবাসতো, খুব কেয়ার করতো আমার। প্রতি উইকেন্ডে আমরা লং ড্রাইভে যেতাম, প্রচুর ট্যুর দিতাম একসাথে, অনেক অনেক সুন্দর মুহূর্ত কাটিয়েছি দুইজন একসাথে। তারপর একদিন হঠাৎ সে আমাকে আর্জেন্ট দেখা করতে বলল। আমি ক্লাস ফেলেই চলে গেলাম তার কাছে। তারপর সে বলল, কিছুটা সময় নিল শুভ্র। রোদেলা তাড়া দিল না, সে অপেক্ষা করছে পরবর্তী কথাটা শোনার জন্য। সে বলল, সে আমার সাথে আর রিলেশন কন্টিনিউ করতে পারবে না। তার বাবা মা এক কোটিপতি ছেলের সাথে তার বিয়ে ঠিক করেছে। আমাকে যতটা রাগী বদমেজাজি দেখো, তখন কিন্তু আমি এমন ছিলাম না। আমি সেদিন তার হাত ধরে তাকে খুব রিকোয়েস্ট করি, কিন্তু সে আমার হাত ঝাড়ি মেরে সরিয়ে দেয়। তারপর অহংকারী সুরে বলে সে আর আমাকে ভালোবাসে না। আচমকা এমন কথা শুনে আমি বিশ্বাস করতে পারছিলাম না। আমি ভেবেছিলাম সে হয়তো আমার সাথে কোনো প্র্যাঙ্ক করছে, কিন্তু না, ওর চোখে সত্যি সেদিন কোনো ভালোবাসা ছিল না। কত অবলীলায় সে বলে যাচ্ছিল সে আর আমায় চায় না, আমায় ভালোই বাসে না। ভালোবাসার ওপর থেকে বিশ্বাস চলে গেছিল সেদিন। নিজেকে দেখে নিজে উপহাস করতে করতে পাগল হয়ে গেছিলাম আমি। প্রায় অনেক পাগলামি করেছি ওর জন্য, অসুস্থ হয়ে পড়েছিলাম আমি খুব, কিন্তু সেই মানুষটি আমার কাছে আর ফিরে আসেনি। অপেক্ষা করেছিলাম আমি বহুদিন, হয়তো সে একদিন ফিরে আসবে, কিন্তু আর আসেনি। নিজেকে একা বন্ধ ঘরে বন্দি করে কাটিয়েছি অনেক দিন। তারপর ধীরে ধীরে আমি যেন নিজের সেই হাসি খুশি চঞ্চল সত্তাটাকে হারিয়ে ফেলি। সব অনুভূতিকে চেপে রাখতে চেষ্টা করি। শুভ্রর চোখ থেকে অশ্রু ঝরছে অজান্তেই। রোদেলা তা দেখে কেঁদে ফেলল নিজেও। শুভ্র আবার অপরাধীর মতো মুখ করে মাথা নিচু করে বলল, আমি জানি আমার তোমাকে এসব আগেই জানানো উচিত ছিল। আমি তোমাকে বিয়ের আগে সবটা বলতে চেয়েছিলাম, কিন্তু আম্মুর জন্য পারিনি। আম্মু এত অনুরোধ করেছে আমাকে, তাই তোমাকে কিছু বলতে পারিনি। আম্মুর ধারণা ছিল তুমি এসব শুনলে বিয়েটা করবে না, তাই আমাকে ক্ষমা করো রোদ। কাল রাতে আমি এই কারণে ছবিটা দেখে এত রেগে গিয়েছিলাম, আর তোমার সাথে এত রুড বিহেভ করেছিলাম। রোদেলা শুভ্রর চোখের জল মুছে দিয়ে আদুরে স্বরে বলল, আর কোনো সরি টরি না, যা হবার হয়ে গেছে। এই টপিক এখন বাদ। এখন শুধু এটা বলুন, আপনি তার থেকে আরো অনেক বেশি ভালোবাসতে পারবেন আমায়? আমি চাই আপনি তার চেয়েও আরো অনেক 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 বেশি আমাকে ভালোবাসুন, মন প্রাণ উজাড় করে। শুভ্র মুচকি হেসে বলল, তাকে অনেক ভালোবেসেছিলাম ঠিকই, কিন্তু তার জন্য ভালোবাসা শব্দটা পরিণত হয়েছে বিষাদ আর যন্ত্রণায়, যেটা আমি আর কখনো পেতে চাই না। আমার উৎফুল্লতা আর চঞ্চলতায় পরিপূর্ণ হৃদয়টাকে ভেঙে চুরে টুকরো করে দিয়ে গেছিল সে।
আর সেই টুকরোগুলো একটু একটু করে জুড়ে আবার পরিপূর্ণ করেছো তুমি। হুট করেই হয়নি তো, ধীরে ধীরে সম্পন্ন হয়েছে। শুধু তার চেয়ে নয়, পৃথিবীর সবার চেয়ে তোমাকে ভালোবাসবো আমি, এতটাই ভালোবাসবো যে তুমি আমাকে ছেড়ে এক মুহূর্ত দূরে সরে থাকতে পারবে না। আমাকে ছেড়ে যাওয়ার কথা কল্পনাতেও আনতে পারবে না। শুধু ভালোবাসা নয়, আমাদের মাঝে যে পবিত্র বন্ধনটা আছে তার জোরে আটকে রাখবো তোমায় আমি আমার কাছে সারাটা জীবন। তুমি শুধু আকাশে মুক্ত পাখির ন্যায় ডানা মেলে উড়ে বেড়াবে, আর আমি অপলক দৃষ্টিতে মুগ্ধ হয়ে দেখে যাব আজীবন। আর হ্যাঁ, তোমার সাথে আমার পরিচয় শুধু এই কয়দিনের নয়, বিয়ের আগে থেকেই তোমার আমার পরিচয়। আকাশ থেকে পড়লো যেন রোদেলা। শুভ্র নিশ্চয়ই এই মুহূর্তে তার সাথে মজা করছে না। নিশ্চিত হওয়ার জন্য সে বিস্ময় নিয়ে জিজ্ঞাসা করলো, বিয়ের আগে থেকে আপনার সাথে আমার পরিচয়? হুম, তোমার সাথে আমার পরিচয়? আমি কিছু বুঝতে পারছি না। গুলিয়ে যাচ্ছে সব, নাকি পুরনো বিরহে আপনার আবার মাথা খারাপ হয়ে গেছে? শুভ্র না চাইতেও হো হো করে হেসে উঠল। তারপর রোদেলার মাথায় টোকা মেরে বলল, অনেক বকবক করে ফেলেছি আজ, আর পারছি না, খুব টায়ার্ড লাগছে, এসো ঘুমাবে, এসো। বাকি সব অন্য সময় শুনবে, এখন আর একটা প্রশ্নও করবে না। শুভ্র শুয়ে পড়ল। রোদেলাও মুখ ভার করে শুয়ে পড়ল, কিন্তু আবার অস্থির কণ্ঠে বলতে লাগলো, কিন্তু আমার যে ঘুম হবে না বাকি কথাটা না শুনলে? মাথায় কিলবিল করবে প্রশ্নটা যতক্ষণ সবটা জানতে না পারবো। ঘুম হবে, আমি ঘুম পাড়িয়ে দিচ্ছি, এসো। শুভ্র তাকে আবার বুকে জড়িয়ে পিঠে হাত বোলাতে বোলাতে ছড়া কাটতে লাগলো, টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টার। রোদেলা খিলখিল করে হেসে উঠল তার ছড়া শুনে। অতঃপর ধীরে ধীরে দুজনেই গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে গেল, একে অপরকে জড়িয়ে শান্তিতে ঘুমের দেশে পাড়ি জমিয়েছে। ভোরবেলা ঘুম ভেঙে গেল রোদেলার। কেন যেন আজ তার ইচ্ছে হলো কিছু একটা রান্না করে সবাইকে খাওয়াবে, কিন্তু কি রান্না করবে সেটা ভাবতে ভাবতে চলে গেল অনেক সময়। এখন সে রান্নায় ব্যস্ত। শুভ্র ঘুম থেকে উঠে তাকে পাশে পায়নি, অনেকবার ডেকেছে কিন্তু সে সাড়া দেয়নি। শুভ্র ফ্রেশ হয়ে একদম রেডি হয়ে নিচে নেমে এলো। সিঁড়ি বেয়ে নিচে নামতেই টের পেল খাবারের সুঘ্রাণ। খাবার টেবিলে বসে দেখতে পেল তার বাবা মা বসে মিটিমিটি হাসছে। সে হাতে ঘড়ি পড়তে পড়তে বলল, গুড মর্নিং। তোমরা না খেয়ে বসে আছো কেন? অফিসে যাবে না? লেট হচ্ছে তো। রহিমা খালা খাবার দেয়নি কেন এখনো? শুভ্রর মা বললেন, কি করে দেবে? শেফের রান্না শেষ হয়নি যে এখনো। শেফের রান্না মানে? রান্না তো সব রহিমা খালাই করে, আলাদা করে শেফ কবে থেকে রাখা হয়েছে? শুভ্রর বাবা জাফর সাহেব হেসে বললেন, এই তো আজ থেকেই। তবে বাবা শোন, এই শেফের হাতে রান্না যদি খুব খারাপও হয় তবুও মুখ ফুটে বলিস না যেন, চুপচাপ খেয়ে নিবি, আগে থেকে সাবধান করে দিলাম। তোমরা কি বলছো আব্বু? আমি কিচ্ছু বুঝতে পারছি না, পরিষ্কার করে বলো তো। না বোঝার কি আছে, সংসারে শান্তির জন্য মাঝে মাঝে এসব সহ্য করতে হয়। যেমন ধর, তোর মায়ের রান্না প্রথম দিন মুখে তোলার মতো ছিল না, খুব বাজে রান্না হয়েছিল, তাও আমি চুপচাপ কষ্ট করে খেয়ে মিথ্যা প্রশংসা করেছি। সেই কথা কি আমি কোনোদিন বলেছি? শুভ্রর মা রেগে গিয়ে বললেন, না, বলতে বাকি রেখেছ এখনো। তবে তোমার কথায় ভুল আছে, আমি এতটাও খারাপ রান্না করিনি সেদিন। দুজনে তর্কাতর্কি শুরু হয়ে গেল। শুভ্র টেবিলে কনুই ঠেকিয়ে হাতের উপর ভর দিয়ে মাথা রেখে অসহায় দৃষ্টিতে তাকিয়ে দেখছে তার বাবা মাকে। তারপর আবারও ভাবতে লাগলো, তার বউটা গেল কোথায়? তখনই শুনতে পাওয়া গেল, ঠান্ডা ঠান্ডা কুলকুল, গরম গরম সুস্বাদু খাবার খেতে হলে আগে মাথা ঠান্ডা করতে হবে। তাই সবাই শান্ত হও আর উপভোগ করো আমার হাতের সুস্বাদু রান্না।